আসক্তি ভালো নয় তীব্রময়ী, জীবন্ত লাশ বানিয়ে দেয় সামান্য দূরত্বেও। আমাতে আসক্ত হইও না তীব্রময়ী, আধারে ডুবে যাবে। রূপ বুঝল না এত কঠিন কথার মানে, তাই হেসে বলল, সে আসক্তির মায়াজালে ইতিমধ্যে ডুবে গেছে, সে আর নতুন করে কি ডুববে তীব্র? এত গভীর কথার উত্তরে নির্বাক রইল তীব্র। রূপের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ছটাক বাড়তেই রূপকে বলে উঠল, ভেতরে যাও তীব্রময়ী, এভাবে থেকো না বাহিরে। রূপ শুনল না তীব্রর নিষিদ্ধ বাণী। একটু উঁচু হয়ে তীব্রর থুতনিতে চুমো এঁকে দিল। তীব্র যার বরণায় অবাক হয়ে তাকালো। আজ কি হয়েছেটা কি ওর তীব্রময়ীটার? এমন আদরে আদরে কথা স্পর্শের মাঝে কেন রাখছে ওকে? ও কি জানে না তীব্র কতটা ভয়ঙ্কর স্পর্শ দিতে পারে? তবুও কেন করছে এমন? তীব্রকে আরো অবাক করে দিয়ে কাতর চোখে তাকালো রূপ। রূপের দৃষ্টি বোঝে তীব্র, তাই সব বাধা মনের সংকোচন দূরে সরিয়ে আঁকড়ে ধরল নিষ্প্রিয়সীর অধর যুগল। আন্দোলন ঘটালো সেই অধরের মাঝে। এই অধর যুগল আন্দোলনের সাক্ষী রইল গুড়ি গুড়ি বৃষ্টি ফোঁটা আর মাতাল হাওয়ার বিচরণ। রাতের আধার কেটে দিনের আলো ফুটবে কিছুক্ষণ পরেই। মৃদু আধার খেলা করছে বিলাসবহুল ফ্ল্যাটের ব্যালকনিতে। সেই ব্যালকনির মালিক উন্মুক্ত শরীর নিয়ে ফ্লোরে শুয়ে আছে। বন্ধ চোখের কিনার জুড়ে অশ্রুকণার ভিড় জমেছে। বৃষ্টির ফোঁটার সাথে তাল মিলিয়ে ঝরে যাচ্ছে সেসব। এত গম্ভীর পুরুষটাও কাঁদতে ব্যস্ত রাতের অন্ধকারে। কিছুক্ষণ পর একটু আলোর ছটাক মুখে পড়তে উঠে বসল অভ্র। সারা রাত ফ্লোরে শোয়ার ফলস্বরূপ পিঠে বেশ ব্যথা জমেছে, যা সহ্য হচ্ছে না অভ্রর। তবে কিছু করারও নেই। উঠতে উঠতে বিড়বিড় করে বলল, যার নিজ পরিবার প্রিয়জন নেই, তার আবার এত সহ্য ক্ষমতা কম হলে চলে? তাকে তো আরো অনেক কিছু সহ্য করতে হবে। এখনই এত ব্যথায় জর্জরিত হলে হবে নাকি? বলেই মৃদু হাসল। এগিয়ে গেল রুমের দিকে। বাহির থেকে আসা মৃদুমন্দ আলোয় স্পষ্ট হলো তার পিঠের আঘাতগুলো। কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করা, যা অযত্নের কারণে লাল হয়ে ফুলে উঠেছে। অভ্র এতে ভ্রুক্ষেপ না করে দাঁড়ালো দুটি হাস্যোজ্জ্বল মেয়ের ছবির সামনে। দুজনেই ভিন্ন নারী, কিন্তু দুজনেই অভ্রর কলিজার টুকরা। আর এই দুজনের মধ্যে একজন থেকেও নেই, আরেকজন হারিয়ে গেছে নাম না জানা শহরে। তবে কি করে বাঁচবে অভ্র? কি নিয়ে বাঁচবে? তবুও যন্ত্রণা বুকে নিয়ে কি সুন্দর বেঁচে আছে। ছবি দুটোতে আলতো হাত বুলিয়ে বলে উঠল, হারিয়ে গিয়েও আমার বুকে বাসা বেঁধে রেখেছো তোমরা দুজন। হারিয়ে গিয়েও আমার বুকে বাসা বেঁধে রেখেছে তোমরা দুজন। একজন তো ভুল বুঝে অভিমান করে আছে, আর তুমি তো নাই হয়ে গেছো। আমার জীবনে অভিশপ্ত করে দিয়েছো। আমার জীবনে অভিশপ্ত করে দিয়েছো। তোমাদের দুজনকেই কেড়ে নিয়েছে আমার থেকে। ছাড়বো না ওকে আমি। দেখে নিও, মৃত্যু ঘটাবো আমার হাতে। যেই হাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যেই হাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছি, সেই হাতেই নিঃস্ব করব তীব্রকে। হ্যাঁ, তীব্রকে মৃত্যু দেব, ভয়াবহ মৃত্যু। বলেই হেসে দিল। অস্বাভাবিক সেই হাসির ব্রেশ, ভয়াবহ কিছুর ইঙ্গিত, অতীতের বেড়াজালে করা ভুলের মাসুল। বন্ধুত্ব না শত্রুতা, জয়ের মুখে দুদিক। এই মেয়ে, এই এতদিন ধরে আমার পেছনে ঘুরছো কেন? কি চাইটা কি তোমার? রাগী গলায় বলে কথাগুলো সামনে দাঁড়ানো মানুষটাকে একটু ধ্যান ভঙ্গ করল না, বরঞ্চ আরও উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ওফ, আপনি কত হ্যান্ডসাম মিস্টার ব্যানার্জি। আজ কিন্তু দারুণ লাগছে আপনাকে, একেবারে চকলেট বয়। সামনে দাঁড়ানো মেয়েটার কথা শুনে রণ অবাক হয়ে তাকালো। এই মেয়ে এত বজ্জাত, কিন্তু কিছুক্ষণ পরেই ধমকে উঠল, মিস ইতি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। ইতি রণর চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, লিমিটে তো ক্রস করেছি, আর তো কিছু করিনি। অবাক হতে হতে প্রাণটাই থাকবে না রণর এবার। এই মেয়ে যা শুরু করেছে। ওদের দেখা হওয়ার প্রায় 1 মাস পেরিয়েছে। এই 1 মাসে এমন কোনো দিন নেই যেদিন ওর ইতির সাথে দেখা হয়নি। প্রথমে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে বিরক্ত হয়ে যায় ও। ইতি রোডের থানায়, মিটিং প্লেসে, এমনকি রণ যেখানে যেখানে যায় নিত্যদিন সেখানেই ইতির আগমন ঘটে। প্রথম প্রথম ইতি নানান অজুহাত দেখাতো, কিন্তু এখন বলে ওকে না দেখতে আসে রোজ। ভাবা যায় এইসব? পুলিশ অফিসার রণর সাথে এমন ফাজলামি করে? ওর ভাবনার মাঝেই ইতি হাত দিয়ে আওয়াজ করে বলল, এই মিস্টার, কোথায় হারালেন? রণ ওর দিকে তাকিয়ে কিছু না বলে ভেতরে যেতে নিল। ঠিক তখনই ভেসে এলো ইতির কণ্ঠ, কাল আবার দেখা হবে মিস্টার। বলেই চলে গেল। আর রণ হতবাক দৃষ্টিতে পেছন ঘুরিয়ে তাকিয়ে রইল ইতির যাওয়ার দিকে। এই মেয়ে এসব কেন করে? কি লাভ হয় এসব করে? আদৌ কি কিছু আছে, নাকি সবটাই মোহ?
মাথা ঘামালো না রণ, দ্রুত পায়ে ভেতরে চলে গেল। বুক ভরা বসন্তেও মাঝে মাঝে অকাল ঝড়ের আগমন হয়। ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় রোজকার ছোট্ট বড় মন খারাপ দুঃখ দশা। মনের মধ্যে সুপ্ত থাকা প্রেম আরও জেগে ওঠে ক্রমশ। প্রেমের জোয়ারে গা ভাসানো দুটি মন একে অপরের মধ্যে মিলেমিশে যেতে চায় অপ্রাণ, ঠিক যেভাবে দামাল ঝড়ো হাওয়া মিলেমিশে যায় সেই অকাল শ্রাবণের সাথে, ঠিক সেভাবেই মিলে যাচ্ছে তীব্র রূপ দুজনের চোখের মাঝে। দৃষ্টি বিনিময় ঘটছে দুজনের, প্রেম প্রেম ভাব বাতাসেও। এমন ওয়েদার প্রিয় মানুষ ব্যতীত কাটানো যায় না কি ভেবেই মৃদু হেসে তীব্র এগিয়ে গেল সামনে দাঁড়ানো প্রেমময় নারীটির দিকে, যে প্রেম চোখে তাকিয়ে আছে তারই দিকে। এগিয়ে এসে রূপের উড়ন্ত চোখগুলো কানের পাশে গুজে দিতে দিতে প্রশ্ন করল, এমন করে কি দেখছো তীব্রময়ী? আনমনে বেখেয়ালিতে বলে উঠল রূপ। আপনাকে। কথাটার সাথে সাথেই পাশ থেকে বন্ধুমহলের হাসাহাসি ভেসে এলো। ঘোর কাটল রূপের। ও তো ভুলেই গিয়েছিল কোথায় দাঁড়িয়ে আছে ওরা, তবে ওর দোষ নেই এতে। সব দোষ তো এই তীব্র নামক তীব্রতর এর। ওনাকে দেখলেই রূপ ঘোরের মাঝে হারিয়ে যায়, আশেপাশে কিছু খেয়াল থাকে না, যার ফলে এমন সব পরিস্থিতিতে পড়তে হয়। ওরা এখন ভার্সিটির থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে তীব্রর দেখা মেলে। তীব্র ওদের দিকে তাকিয়ে হেসেই বলে উঠল, কি ব্যাপার, তোমরা বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলে কেন? ওর কথা শুনে ওদের মুখ আবার বিষণ্ণ হয়ে যায়। রূপ ইশারায় বারবার না করছে কিছু না বলতে, না হলে তীব্র যদি রেগে যায় তবে ওর ইশারা তীব্রর চোখে পড়তেই তীব্র তীক্ষ্ণ চোখে রূপের দিকে তাকালো। রূপ ভয়ে ঢোক গেল। তীব্র চোখ সরিয়ে ওদের আবার জিজ্ঞেস করতেই মন কোনো রকমে বলে ওঠে, আরে কিছু না তীব্রতা, আসলে আমাদের একটু ঝগড়া হয়েছে তো তাই। আই হেট লাইং মন। মনের কথা শেষ হওয়ার আগেই তীব্র কথাটা বলে ওঠে। ও স্পষ্ট দেখেছে মন তুতলে কথা বলছে, তাছাড়া ঝগড়া হলে এতটা বিষণ্ণ থাকার কথা নয়। ওরা তীব্রর কথা শুনে আর লুকাতে চাইল না। ঈশান কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, আসলে তীব্রতা, আমাদের ডিপার্টমেন্টে নিউ টিচার রূপকে প্রতিদিন কোনো না কোনোভাবে শাস্তি দেন, আর না হলে অপমান করেন। আজও করেছে, এর জন্যই আমরা সবাই আপসেট, বিশেষ করে রূপ। তীব্রর রাগে আগুন জ্বলছে শরীরে। ও খুব ভালো করে বুঝতে পারছে কোন টিচারের কথা বলছে ওরা। তীব্র কোনো মতে নিজেকে শান্ত করে ওদের বলল, তোমরা চলে যাও, আমি ওকে পৌঁছে দেব। ওরা আর কথা বাড়ালো না। তীব্র শান্ত থাকার চেষ্টা করেও রাগের আভাস ফুটে উঠেছে চেহারায়। তা খুব ভালো করে বুঝতে পারছে ওরা। তাই রূপকে বিদায় জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ওরা যেতেই তীব্র রূপের দিকে তাকালো। রূপ ওর দিকেই তাকিয়েছিল। গম্ভীর কণ্ঠে তীব্র বলে উঠল, কি শাস্তি দিয়েছে আজ? ভয়ে আত্মা শুকিয়ে এলো রূপের। এত শান্ত গম্ভীর কণ্ঠ কেন তীব্রর? এটা কোনো ঝড়ের আভাস নয় তো? তোতলাতে তোতলাতে রূপ বলল, গত 2 দিন না আসায় বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমাকে। তীব্রর জল শক্ত হয়ে এলো। রূপকে কিছু বলবে তার আগেই পাশ থেকে কেউ বলে উঠল, এত বড় বিজনেসম্যান ভার্সিটির স্টুডেন্টদের সাথে কি? আওয়াজ অনুসরণ করে রূপ পেছন তাকালো। অভ্রকে দেখে অবাক হলো বেশ। তীব্র আওয়াজ পেয়ে চোখ বন্ধ করে রাগ দমনের চেষ্টা করে বলে উঠল, তীব্রময়ী, গাড়িতে ওঠো। রূপ বিস্মিত চোখে তাকালো তীব্রর দিকে। পর মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে অভ্রর দিকে তাকাতেই তীব্র ধমকে উঠল, গাড়িতে উঠতে বলেছি তীব্রময়ী। তীব্রর ধমকে এক প্রকার কেঁপে উঠল রূপ। এই প্রথম তীব্র ধমক দিল ওকে। চোখ ছলছল করতেই দ্রুত পায়ে গাড়িতে উঠে বসল। রূপ যেতেই তীব্র আগুন চোখে তাকালো অভ্রর দিকে। অভ্রর ঠোঁটে মৃদু হাসি, যেন বেশ মজা পাচ্ছে এমন ঘটনায়। তীব্র এগিয়ে এলো অভ্রের দিকে। মুখোমুখি দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, ওর দিকে নজর দিবি না অভ্র, না হলে আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবি, যা তোর জন্য ভালো হবে না। অভ্রর কিছু না বলে হাসল শুধু। তীব্র আবারও বলে উঠল, আমার উপর রাগ থেকে ওকে শাস্তি দেওয়াটা বন্ধ কর অভ্র। ওকে কেন টানছিস আমাদের মাঝে? তোকে একটু হলেও এদের কষ্টে রাখা যায় তাই। তীব্র অবাক স্বরে বলল, আমাকে কষ্টে রাখতে আর কি কি করবি তুই? যা যা করা লাগবে সবটাই করব, তোকে শান্তিতে থাকতে দেব না। এতে যদি খুনও করতে হয় তাও। অভ্রর কথা শেষ হওয়ার আগেই গলা চেপে ধরল তীব্র। রাগে শরীর কাঁপছে ওর। অভ্রর ঠোঁটে তখনও বাঁকা হাসির রেখা। হাসতে হাসতেই বলে উঠল, তোর এই রূপ তোর তীব্রময়ী দেখেছে, কিন্তু এর ফল কি হতে পারে জানিস তো? তীব্র দ্রুত ছেড়ে দিল। পেছন ফিরে রূপের দিকে তাকালো না।
ও জানে রূপ এসব ভয় পায়, তবুও আজ অনেক বড় ভুল হয়ে গেছে। না জানি কি হবে এর ফল। অভ্র কিছু না বলে শেষ বাজাতে বাজাতে চলে গেল সেখান থেকে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। রূপ এতক্ষণ অবাক বিস্ময় নিয়ে তাকিয়েছিল ওদের দিকে। ওর কিছুই মাথায় ঢুকলো না। অভ্র একজন টিচার হয়ে কি করে এইসব বলতে পারে, এটাই এতদিন মাথায় ঘুরতো ওর। ওকে অপমান করা, শাস্তি দেওয়া, এইসব কেন করত? আজ তীব্র আর অভ্রর কাণ্ড দেখে বুঝলো ওরা আগে থেকেই পরিচিত, তবে শত্রুতা বিরাজমান এদের সম্পর্ক, তা খুব ভালো করেই বুঝে গেল ও। এই নিয়ে তীব্রকে কোনো প্রশ্ন করল না। বাকিটা পথ দুজনেই নীরব রইল। তা শেষ পর্যন্ত আমার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করেই ফেললেন মিস্টার ব্যানার্জি। কথাটা বলেই সামনে তাকালো তীব্র। ওর সামনে রণ বসে আছে, হালকা হাসির ছটাক লেগে আছে মুখে। হাসি মুখে বলে উঠল, রণ ব্যানার্জি কোনো কিছুতেই পিছু পা হয় না তীব্র। সে যা ভাবে তা করেই দম নেয়। রণর কথা শুনে হালকা হাসল তীব্র, তারপর বলে উঠল, তা আমি নির্দোষ তো? কথাটা শুনে রণ শব্দ করে হেসে উঠল, কোনো মতে হাসি থামিয়ে বলল, একদম নির্দোষ। তীব্র হেসে উঠল এবার। কিছুক্ষণ পর রণ বলল, কিন্তু এই হাইড অ্যান্ড সিক আর কতদিন চলবে? গম্ভীর হলো তীব্রর চেহারা। নীরব রইল কিছুক্ষণ, অতপর বলে উঠল, চলুক যতদিন প্রয়োজন। রণ ডেস্কে দুহাত একত্রিত করে তাদের থুতনি ঠেকিয়ে বলে উঠল, আমার মনে হয় এসব প্রকাশ্যে না আনাই বেটার হবে। তীব্র কিছু বলল না, মাথায় অন্য চিন্তা ঘুরছে আপাতত, তাই মৌন রইল। রণ ঘড়ি দেখে বলে উঠল, আজ তাহলে উঠি তীব্র, বাড়িতে অনেক কাজ। তীব্র মাথা বাড়াতেই রণ উঠে দাঁড়ালো। পেছন করে দাঁড়িয়ে হঠাৎ কি মনে করে আবার তীব্রর দিকে তাকিয়ে বলে উঠল, একটু সাবধানে থেকো, দিন দিন এইসব ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। তীব্র বাঁকা হেসে বলল, পুরনো কাজ, এইসব চিন্তা করবেন না আপনি। রণ হেসে বিদায় জানিয়ে চলে গেল। রণ যেতেই তীব্র বিড়বিড় করে বলে উঠল, আপনি যদি জানতেন আপনার বোনের প্রেমিক আমি, তাহলে না জানি কি করে বসতেন। বলে বাঁকা হেসে নিজ কাজে মন দিল। রূপের সাথে আজ আর কথা হয়নি। না জানি অভিমান করে বসে আছে কিনা। ধুর, অভিমান ভাঙতে না ভাঙতেই আবার নতুন করে অভিমান জোরে বসে। কি আর করবে বেচারা তীব্র। সময় গড়িয়ে আজ প্রায় 1 মাস হতে চলল। পরিবর্তন এসেছে মানব জীবনযাত্রায়, ঠিক তেমনই পরিবর্তন হয়েছে কিছু অনুভূতি, ভালো লাগা, আবার বদলেছে কারো কারো প্রেম অনুভূতি। সৃষ্টি হয়েছে ভালোবাসার প্রখরতা। ঝরে যাওয়া বৃষ্টির ফোঁটায় নতুন করে মেঘ জমেছে। হৃদয়ের কোণে বর্ষণ ঘটেছে কিছুর আগমন। কেউ কেউ কাছাকাছি এসেছে তো কেউ দূরত্ব বেছে নিয়েছে। এভাবেই চলছে জগৎ জোড়া। বড়সড় নাইট ক্লাবের সোফা জুড়ে কিছু মানব মানবী বসে আছে, অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের। বিয়ে উপলক্ষে আজ ইয়ংদের সাথে পার্টি রেখেছে রোশন। রূপের বন্ধুমহলও এখানে উপস্থিত। পেখম আর মৃন্ময় বাদ নেই। ওরা দেশে এসেছে রোশন রুদ্রাক্ষীর বিয়ে উপলক্ষে। আর সপ্তাহখানেক পরেই বিবাহ অনুষ্ঠান, তাই আগেভাগে রূপ এক প্রকার জোর করে ওদের দেশে এনেছে। আর আজ পার্টিতে উপস্থিত সবাই। পাশে রোহান আর ফাল্গুনি বসে নিজেদের মধ্যে ইশারায় কথা বলতে ব্যস্ত। ওরা বর্তমানে অপেক্ষা করছে তীব্র আর মেঘ রণর তরফ থেকে ইনভিটেশন। রূপ এই কথা শুনে যার বর্ণনায় নিয়ে অবাক হয়েছিল, তবে এখন বেশ ভালোও লাগছে। আশেপাশে চোখ বুলাতে বোলাতে এইসব ভাবছিল রূপ। ঈশানকে খোঁচা দিতে রূপ বিরক্ত চোখে তাকালো। ঈশান ফিসফিস করে বলে উঠল, বিরক্তি আরো বাড়ল রূপের। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই আমি কি করে জানবো রে? ও তো তোর পাশেই বসে আছে, জিজ্ঞেস করে নে। আরে ওকে জিজ্ঞাসা করলে বলবে না দোস্ত, দেখিস না কেমন মন মারা হয়ে বসে আছি। রূপ তাকিয়ে দেখল সত্যি মন বিষণ্ণ মুখে বসে আছে, তাই পাশে বসা পেখমকে বলল, পেখম মুনকে দেখেছিস কেমন চেহারা বানিয়ে বসে আছে? কথাটা জোরে বলায় সবাই শুনল। রোহান সফট ড্রিঙ্কে চুমুক বসিয়ে মনকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার মন, এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? মন কিছুটা হাসার চেষ্টা করে বলে উঠল, কিছু না দা ভাই, এমনই মন খারাপ। ওর কথায় রোহান রণ আবার নিজেদের কাজে মন দিল। রোশন আর রুদ্রাক্ষী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকায় ওরা কিছু শুনতে পায়নি। মনের কথাটা ঠিক বিশ্বাস হলো না বন্ধুমহলের সদস্যদের। নীল তো বলেই বসল, মেঘদার সাথে কিছু হয়েছে মন? ঈশানও তাল মিলিয়ে বলল, তার জন্যই কি তোর মন খারাপ? কিছু বলেছে মেঘদা? মন ওদের সবার দিকে তাকিয়ে মলিন হাসল, তারপর বলে উঠল, তেমন কিছু না, ছাড় না।
ওরা আরও কিছু বলবে তার আগে তীব্রদের আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো। তবে রূপ কেমন চোখে যেন তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্রর পাশে সেদিনের মেয়েটা আছে আজ, সাথে সুমন আর মেঘও এসেছে। ওরা লক্ষ্য করে দেখলো মেঘের তেমন কোনো হেলদোল নেই মনের দিকে। ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। তীব্র এগিয়ে আসতেই রূপের সাথে চোখাচোখি হলো। মৃদু হেসে তীব্র চোখ টিপ দিতে রূপ দ্রুত চোখ সরিয়ে নিয়ে লাজুক হাসল। রণ এগিয়ে এসে তীব্রর সাথে হাই ফাইভ করে বলে উঠল, কেমন আছো তীব্র? তীব্র মৃদু হেসে বলল, ভালো, তুমি? আমি আর কিছু বলার আগে তীব্রর পেছনের মেয়েটির দিকে তাকিয়ে থেমে গেল রণর কথা। অবাক স্বরে বলে উঠল, তুমি এখানে কি করছো মিস দিদি? আবার আমার পেছনে ঘুরছো নাকি? ওর কথায় সবাই অবাক চোখে তাকালো। ইতি বেশ লজ্জা পেল, তবে ভয়ও পেল তীব্রর কথায়। তবে তীব্র ভাবলেশীন, যেন এসব কিছু হবে আগে থেকে জানা ওর। রণর কথা রোশন অবাক কণ্ঠে বলল, উনি কে রন? তোরা আগে থেকে পরিচিত? রণ রেগে বলে উঠল, এই মেয়ে সবসময় আমার পিছু করে দা ভাই, 2 মাসে বেশ জ্বালিয়েছে আমায়। রণর এমন কথাই ইতি বেশ কষ্ট পেল। তীব্রতা বুঝতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইতি আমার বোন হয়, আমার সাথেই এসেছে এখানে। সবাই বেশ অবাকই হলো, কারণ সবাই জানে তীব্র কোনো রিলেটিভ এই দেশে নেই, তার উপর বোন। তবে সব থেকে বেশি রণ অবাক হয়েছে, কিন্তু তা প্রকাশ করল না। সবাই নিজ জায়গায় বসতেই আড্ডা শুরু হলো। তীব্র সবার দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, কিছু কথা বলতে চাই আমি। সবাই ওর দিকে তাকাতেই ও বলে উঠল, রন, ইতি তোমাকে 1 বছর ধরে পছন্দ করে, হয়তো ভালোবাসে। তীব্রর কথায় সবার মাঝে বজ্রপাত হলো যেন। রণ তো ইতির দিকে একবার আর তীব্রর দিকে একবার তাকাচ্ছে। ও বুঝতে পারছে না কি করা বা কি বলা উচিত। এদিকে ইতি লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। ওর মন মস্তিষ্ক জুড়ে একটা কথাই বাজছে, তীব্র কি করে জানলো এই কথা? ও তো কাউকে বলেনি। তবে রোশন রণ আর ইতির দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভালোই হলো, এক বিয়ের আসরে 2 ভাইয়ের বিয়ে হয়ে যাবে। বলেই হেসে দিল। বাকিরাও স্বাভাবিক হয়ে হাসল। এদিকে রণ আর ইতি দুজনেই নিশ্চুপ, কেউ আর এই বিষয়ে কথা বাড়ালো না। থাক না, কিছু সময় ওদের মতো নীরব অনুভূতির লড়াই। রূপ এর মধ্যে বার কয়েক লক্ষ্য করেছে মেঘ মনকে। দুজনের কেউ আজ কথা বলেনি একটাও, দুজনেই নিশ্চুপ। ও ভেবে নিল তীব্রর সাথে কথা বলবে এই বিষয়ে। এদিকে রোহান আর ফাল্গুনের ইশারাও দেখেছে বেশ কয়েকবার। এটি যা বোঝার বুঝে গেছে। ওর বেশ ভালো লাগছে এত এত ঝুঁটি দেখে। আর চোখে তীব্রর দিকে তাকালো। তীব্র ওর দিকেই তাকিয়ে আছে নেশাতুর চোখে। লজ্জা পেল রূপ, দৃষ্টি ঘোরালো অন্যদিকে। কিছু সময় পরেই মিউজিক বেজে উঠতেই সবাইকে জোর করে নিয়ে গেল রোশন ডান্স ফ্লোরে, যেখানে কাপল ডান্স হবে এখন। নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়া মানব। অন্ধকারের কারণে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না, তবে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে মানবটিকে। যেন সব ধ্বংস করতে পারলে শান্তি পেত সে, কিন্তু সেটা করতে না পারার কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে তার ভেতর। ঝলমলে আলোয় ঘেরা নাইট ক্লাবটির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল সে, অনেকবার বেড়েছিস তুই তীব্র, বাড়াবাড়ি করছিস এবার। আমার অনুমতি ছাড়াই আমার কলিজাকে স্পর্শ করছিস তুই। ওর ভালো মন্দ বুঝে নিতে শিখেছিস, তবে এইসবের জন্য আরো বেশি পস্তাতে হবে তোকে। যাকে ভালোবাসি তাকে তোর কারণে শাস্তি পেতে হবে। এই অভ্র সেন সব কিছুর হিসেব নেবে একে একে। আগে একটু মজামস্তি কর না, না হলে যন্ত্রণার আগুনে কাতরাবি কি করে? আর যন্ত্রণার জ্বালায় না কাতরালে আমি মজা পাবো নাকি তোকে মেরে? তৈরি হ তীব্র, বছর ঘুরে সেই দিনটি সবার আসছে। যেদিন আমায় নিঃস্ব করেছিস তুই, সেদিনই তোর সব থেকে প্রিয় মানুষ কেড়ে নেব আমি। শেষ করবো এই শত্রু খেলা। বলেই বিকট শব্দে হাসতে লাগলো অভ্র। ওর চোখের কোণে জল জমে গেছে বেশ, লাল হয়ে উঠেছে চোখের চারপাশ। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। প্রতিদ্বন্দ্বীর লড়াই তখনই কষ্টের হয় যখন সে কাছের মানুষ হয়ে থাকে। তাকে তো সামান্য কষ্ট দিতেই হাত কাঁপে, সেখানে মৃত্যু দেওয়া এত সহজ হয় না। আর যদি সে হয় বন্ধু নামক শত্রু, তবে না হয় সেই যন্ত্রণার পাহাড় পরিমাণ কষ্ট, যা তিলে তিলে শেষ করে ভেতর থেকে ধ্বংস করে ঠিক ভুলের বিচার, আবদ্ধ করে প্রতিশোধের নেশায়। দ্বিধা দ্বন্দ্ব নিয়ে শেষ থেকে শুরু হয় আবার সেই খেলার লড়াই। চোখ বন্ধ করে রাগে ফুঁসছে তীব্র। গাড়ির সিটে মাথা এলিয়ে বসে আছে। নির্জন নিরিবিলি এক নদীর ধারে এসেছে ওরা। ওর পাশে বসে ভীতু চোখে তাকিয়ে আছে রূপ।
ভয়ের চোটে কেঁদে দেবে দেবে এমন মুখ বানিয়ে রেখেছে, সমানে হাত কসলাচ্ছে যাতে ভয়টা একটু কমে। প্রায় আধ ঘন্টা হতে চলল একইভাবে বসে আছে তীব্র, না কোনো কথা বলেছে আর না তাকাচ্ছে রূপের দিকে। এ নিয়ে দুবার তীব্রকে রাখতে দেখল রূপ। রেগে গেলে কি ভয়ানক হয়ে ওঠে তীব্র, তার রূপের কল্পনাতীত ছিল এতদিন। এখন খুব করে মন বলছে কে বলেছিল আজ তীব্রর সাথে দেখা করার ভূত মাথায় আনতে। না ও দেখা করতে চাইতো আর না তীব্র রাগের মুখোমুখি হতে হতো, কিন্তু এখন ভেবে আর লাভ কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। রূপ তীব্রর দিকে তাকিয়ে ভাবতে লাগলো কয়েক ঘন্টা আগের কথা, যার ফলে এত রেগে আছে ওর তীব্রতরটা। ফ্ল্যাশব্যাক, সকাল সকাল ভার্সিটিতে আসতেই দেখলো সবাই ওর দিকে কেমন চোখে যেন তাকিয়ে আছে। কেউ কেউ আড়ালে ফিস করছে। খুব ভালো করে রূপ বুঝতে পারছে কিছু না কিছু হয়েছে, তাও ওকে ঘিরেই। বেশি কিছু না ভেবে বিল্ডিংয়ের সিঁড়ির কাছে যেতেই দেখলো শুভ্র বসে আড্ডা দিচ্ছে নিজ বন্ধুদের সাথে। এতদিন বাদে শুভ্রকে ভার্সিটিতে দেখে বেশ অবাক হলো রূপ। যদিও শুভ্র আগেই এই ভার্সিটির সিনিয়র ছিল, তাই আসতেই পারে। এসব ভেবে একটু এগোতেই শুভ্র রূপকে দেখে জোরে বলে উঠল, এই দেখ দেখ, আমাদের ভার্সিটির উল্লেখযোগ্য ব্যক্তি যাচ্ছে। এই কথা বলেই হাসিতে ফেটে পড়ল ওরা। রূপ জানে শুভ্র এমনই, তাই কিছু না বলে রাগ সামনে নিল। যাওয়ার জন্য পা বাড়াতেই শুভ্র হাত দিয়ে পথ আটকে দাঁড়ালো। রূপ রাগে চোখে তাকাতেই শুভ্র বুকে হাত দিয়ে বলে উঠল, ইস রে, এভাবে তাকাও কেন বেবি? এমন তাকানোতে জ্বালিয়ে দাও পুরো। রূপ শক্ত কণ্ঠে বলল, পথ ছাড়ো শুভ্র। শুভ্র রূপের কথা শুনে বেশ মজা পেল মনে হয়, তাই বন্ধুদের নিয়ে হাসিতে মেতে উঠল। হাসতে হাসতে বলল, পথ ছাড়ার জন্য ধরেছে নাকি বলো তো, যে বললেই ছেড়ে দেব। শুভ্রর কথায় রূপের রাগ এবার চরম হয়ে গেল। রাগী গলায় কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো বন্ধুমহলের সদস্যরা। ওদের কেউ একজন খবর দিয়েছে রূপের সাথে শুভ্রর কথা কাটাকাটির কথা। ওরা এটা শুনে ছুটে এসেছে। ওদের দিকে শুভ্রর বন্ধুরা এক প্রকার সিটি বাজিয়ে উঠল। শুভ্র ওদের থামিয়ে রূপকে বলে উঠল, এই তোমার এই চেলা বেলারা কেন তোমার পেছনে ঘুরে বলো তো, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? রূপ রাগী চোখে তাকালো। ঈশান শুভ্রের কলার চেপে ধরে বলে উঠল, বাজে কথা বন্ধ কর। রূপকে বাজে কথা বলার সাহস কোথায় পেলি তুই? শুভ্র ঈশানের হাত ছাড়িয়ে বলে উঠল, তোর ওই পেয়ারি বান্ধবীর কয়টা লাগে বলতো? কাল দেখলাম টপ বিজনেসম্যানের সাথে ক্লোজ ড্রেসিং এর মত্ত হতে, আজ আবার তোর গায়ে লাগছে ওকে কিছু বলায়। ব্যাপার কি বলতো? এত নোংরা কথা সহ্য করতে পারল না রূপ। মুহূর্তেই মনের হাত শক্ত করে ধরে কেঁদে উঠল। পাশ থেকে নীল বৃদ্ধি ওরা মারতে উদিত হতেই রূপ ভাঙা কণ্ঠে কোনো রকমে বলে উঠল, এখান থেকে চল প্লিজ। ওর এমন কণ্ঠ আর কথা শুনে ওরা বুঝলো রূপ প্রচণ্ড ভেঙে পড়েছে, তাই ওরা আর কথা বাড়ালো না। শুভ্রর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে সেখান থেকে চলে গেল। হলরুমের বেঞ্চে বসে হেসকি তুলে কাঁদছে রূপ। আজ পর্যন্ত কেউ ওর চরিত্র নিয়ে কথা বলেনি, যা আজ শুভ্র বলতে পারল। কাল রাতে যদি তীব্রর সাথে নাইট ক্লাবে অত কাছাকাছি না আসতো, তবে এইসব কিছুই হতো না। অনেকক্ষণ যেতেও যখন কান্না থামল না, তখন ঈশান রূপের পাশে বসে ওর মাথায় হাত রেখে বলে উঠল, কাঁদিস না রূপ, তুই তো জানিস শুভ্র কেমন। ওর কথায় কষ্ট পেয়ে কাঁদবি তুই? মন ও এক পাশ থেকে জড়িয়ে বলে উঠল, ঈশান ঠিকই বলেছে রূপ, প্লিজ কাঁদিস না। রূপ হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওর কথায় আমি কাঁদছি না রে। আমার খারাপ লাগছে ওর মতো একজনকে কোনো এক সময় আমার মনে কোণে রেখেছিলাম, যদিও সেটা আবেগ ছিল, তবুও ছিল তো। বলেই আবার কাঁদতে লাগলো। কোনো মেয়েকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করলে ঠিক কোথায় সেই কথার আঘাত লাগে তা বোঝানো কঠিন। ওরা অসহায় চোখে তাকিয়ে রইল। নীল সারা রুম পায়চারি করতে করতে বলে উঠল, আচ্ছা শুভ্র কি করে জানলো কাল নাইট ক্লাবে ছিলাম আমরা? আবার তীব্রতা আর রূপকে ডান্স করতে দেখেছে, বাট কি করে? ওরা সবাই অবাক হলো নীলের কথা শুনে। সত্যি তো, এটা কি করে সম্ভব? তাহলে কি শুভ্র ওখানে ছিল? ওদের ভাবনার মাঝে বাহির থেকে কোনো শোরগোলের শব্দ শোনা গেল। ওরা একে অপরের দিকে তাকাতেই বাহির থেকে ঋদ্ধি ফোন হাতে ছুটে এলো ওদের কাছে। এতক্ষণও ও বাহিরে ছিল। ওকে এভাবে আসতে দেখে সবাই বিস্মিত নয়নে তাকাতেই ঋদ্ধি নিজের ফোনটা ওদের সামনে তুলে ধরল, যাতে স্পষ্ট একটা ভিডিও চলছে। ভিডিওর দিকে তাকিয়ে ওদের সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মন ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখতে দেখতে বলে উঠল, এটা কি করে সম্ভব?
রূপ থরথর করে কাঁপছে ভয়ে। এখন কি হবে বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভিডিওতে স্পষ্ট রূপ আর তীব্র ক্লোজ হয়ে ডান্স করছে। আসলে কাল রণ ও রোশনরা দূরে থাকায় তীব্র রূপের সাথে ডান্সে মত্ত হয়, আর এটাই ভিডিওতে দেখছে এখন। এসব ভাবনার মাঝেই বাহিরে শোরগোল বেড়ে গেল। ওরা না যেতে চাইলেও রূপ জোর করে বাহিরে বেরিয়ে গেল। ওর সাথে সাথে ওরাও বেরোলো। বেরোতেই সবাই রূপকে নিয়ে নানান কথা বলতে থাকে, বাজে বাজে ইঙ্গিত দিতে থাকে। ওদের বুঝতে বাকি নেই যে ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে শুভ্র আর ওর বন্ধুরা সেখানে উপস্থিত হলো। রূপকে দেখে বিশ্রী হাসি দিয়ে বলে ওঠে, কি ব্যাপার মিস রূপসা, তুমি দেখি রাত বিরাতে এভাবে বড়লোকদের পটিয়ে দাও। শেষ পর্যন্ত নারী বিদ্বেষী মিস্টার তীব্র চৌধুরীকেই পছন্দ হলো। রূপ লজ্জায় কুকড়ে যাচ্ছে এক প্রকার। এছাড়া আর কিছু করারই বা বলার নেই ওর। চারপাশ থেকে অসংখ্য স্টুডেন্ট ভার্সিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে মজা দেখছে। রূপ নিজের হয়ে কিছু বলবে তার অবকাশ নেই বললেই চলে। ঈশান ওরা সবাই মাথা নিচু করে রাগে ফুঁসছে। এখন কিছু বললেই মারামারি লেগে যাবে, যা রূপ পছন্দ করে না, তাই চুপ আছে। না হলে আজ শুভ্রর অবস্থা কাহিল করে ছাড়ত। ওদের সবাইকে নিশ্চুপ দেখে শুভ্র আবার বলে উঠল, আচ্ছা আরো কাকে কাকে পটিয়েছ বলো তো, আমাদেরও একটু জায়গা দিতে পারতে, তাই না? কথাটা বলেই রূপের দিকে এগিয়ে হাত বাড়াতে নেয়। রূপ ভয়ে এক প্রকার গুটিয়ে গেল। ঠিক তখনই কেউ একজন ওর হাত ধরে ঘুরিয়ে মুচড়ে ধরে। শুভ্র ব্যথায় চোখ রাগিয়ে তাকাতেই অবাক হয়ে যায়। শুধু ও নয়, উপস্থিত সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে। রূপ তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে কাছে। কারো ব্যথাতুর গলার স্বরে কান্না বন্ধ হলো ওর। তীব্র চৌধুরী। শুভ্র কথাটা বলতেই রূপ ফট করে চোখ খুলে তাকালো। তীব্রকে দেখে এক নিমেষেই শান্ত হয়ে গেল ও। ভয়াবহ রাগের আভাস ফুটে আছে তীব্রর চেহারায়, যা দেখে শুধু শুভ্র আর রূপ নয়, পুরো ভার্সিটি কেঁপে উঠেছে। ওরা সবাই তীব্রকে শান্ত হিসেবেই জানে। কখনো কোনো সাংবাদিক কোনো ইন্টারভিউতেও রেগে যেতে দেখেনি কেউ কোনোদিন। ওদের আরও কেঁপে উঠতে সাহায্য করলো তীব্রর হুঙ্কার। ওর গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে? কথাটা বলেই সজোরে ঘুষি বসিয়ে দিল শুভ্রর নাক বরাবর। শুভ্র ছিটকে দূরে সরতেই তীব্র এগিয়ে গিয়ে আবার ঘুষি বসালো পেটে। শুভ্র নিজেকে বাঁচাতে তীব্রকে পাল্টা আঘাত করতে নিলেই তীব্র আরও রেগে গিয়ে লাথি মেরে ফেলে দেয় নিচে। তীব্রর এহেন রূপ দেখে সবার রুহু পর্যন্ত কেঁপে উঠেছে। ভার্সিটির পুরো গ্রাউন্ডে জুড়ে স্যার ম্যাডাম স্টুডেন্টের ছড়াছড়ি, কিন্তু কারো সাহসে কুলাচ্ছে না তীব্রকে থামানোর। শুভ্রর বন্ধুরাও এগোতে সাহস পাচ্ছে না ভয়ে। এদিকে তীব্র অনবরত মেরেই চলেছে। এবার চিৎকার করে বলে উঠল, তীব্র চৌধুরীর কলেজের দিকে নজর দিয়েছিস তুই? এই তুই জানিস ও কে হয় আমার? না জেনেই ওকে নানান বাজে কথা বলে গেলি এতক্ষণ। তার উপর আবার আমাদের ভিডিও করেছিস দেখছি। এই আমরা তো শুধু ডান্স করেছি, কিন্তু তুই কি কি করে বেড়াস সেটা কালেক্ট করতে 1 সেকেন্ডও লাগবে না কিন্তু আমার। তখন মুখ দেখানোর জায়গা থাকবে তো তোর? বলেই লাথি বসালো শুভ্রর পেটে। শুভ্র ব্যথায় কুকড়ে উঠল এক প্রকার। ওকে এভাবে মারতে দেখে ভার্সিটির প্রিন্সিপাল এগিয়ে এসে বলে উঠল, প্লিজ মিস্টার চৌধুরী, ওকে ছেড়ে দিন, আমরা ওর ব্যবস্থা নিব। তীব্র প্রিন্সিপালের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, ব্যবস্থা এখন নেবেন তাই তো? ওকে মারতে দেখে এগিয়ে আসতে পারলেন, কিন্তু যখন একটা মেয়ের চরিত্র নিয়ে ও বাজে কথা বলছিল তখন এগিয়ে আসতে পারলেন না কেন? তখন কোথায় ছিলেন আপনারা? তীব্রর কথা শুনে প্রিন্সিপাল মাথা নিচু করে ফেললেন। বাকি প্রফেসররাও আর কিছু বলার সাহস পেল না। সবার কম বেশি ধারণা আছে তীব্রর পাওয়ার সম্পর্কে। কিছু বলতে গেলেই যদি তীব্র ওদের চাকরি খেয়ে দেয়, এর থেকে চুপ থাকাই বেটার। তার উপর শুভ্র যথেষ্ট বলেছে, আজ ওর শাস্তি প্রাপ্য। মারতে মারতে এবার তীব্র রক্ত চক্ষু নিয়ে ভার্সিটির সবার দিকে তাকালো। এরপর এগিয়ে গেল রূপের দিকে। ভয়ের তো রূপকে একটানে নিজের বুকে জড়িয়ে বলে উঠল, সবাই কান খুলে শুনে রাখো, রূপ ওরফে রূপসা ব্যানার্জি তীব্র চৌধুরীর লাইফ পার্টনার। সো কেউ কখনো ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার আগে আজকের মারগুলোর কথা মনে রাখবে, না হলে এরপর থেকে এর বেশি কিছু ঘটবে যেটা সবার জন্য অমঙ্গল। কথা শেষ করে রূপকে এক হাতে জড়িয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির প্রতিটা মানুষ এতটাই অবাক বিস্ময়ের মধ্যে ছিল যে ফোন বের করে ভিডিও করতেও ভুলে গিয়েছিল। না হলে আজকের হেডলাইনে বড় করে রূপ তীব্রর প্রেম কাহিনী বের হতো। লয়াল প্রেমিক হিসেবে তীব্র দেশছেড়া হয়ে যেত, যে কিনা নারী বিদ্বেষী হয়েও কোনো মেয়ের প্রেমে এতটাই মত্ত হয়ে উঠেছে। রূপের ভাবনার ছেদ পড়ল তীব্রর করা আওয়াজে। সজোরে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি মেরে রাগ দমনের চেষ্টা চালাচ্ছে তীব্র। রূপ আবারও কেঁপে উঠল।
তীব্রর দিকে তাকাতেই তীব্র চোখ ঘুরে সোজা ওর দিকে তাকালো। তীব্রর চোখের দিকে তাকিয়ে আবারও ভয়ে জমে গেল রূপ। তীব্র এগিয়ে এসে রূপের বাহুতে 2 হাত রেখে চিল্লিয়ে বলে উঠল, এই বাজে ছেলেটার সাথে সম্পর্ক ছিল তোমার? হ্যাঁ, এই রকম বাজে ছেলের সাথে, যে কিনা চরিত্র নিয়ে কথা বলতেও দুবার ভাবে না। রূপের চোখ গলিয়ে সমানে অশ্রু গড়িয়ে পড়ছে তীব্রর কথা শুনে। তীব্র এইসব কেন বলছে ওকে ও নিজেও জানে। বড়সড় একটা ভুল করেছে এই বলে এভাবে বলবে তীব্র? রূপকে কাঁদতে দেখে তীব্র রাগ বাড়ল বহুগুণ। আরো শক্ত করে চেপে ধরে বলে উঠল,